সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন দুজন পরিচিত মুখ। আছেন আমাদের সাথে ওয়াকার চৌধুরী, উনি এমডি এবং সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ওয়াকার ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন আমাদের সাথে মোহাম্মদ আসানুল্লাহ, এমডি গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। আসান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে বাজারের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু বাজারে বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আজকের যে পতন, সেটি আজকে আমরা প্রাধান্য দেব। এর সাথে আপনারাও আপনাদের মতামত দিতে পারেন আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে। আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে আপনারা ফোন করুন। ওয়াকার ভাই, বাজারের যে পতন, এটি নিয়ে যদি আপনি আপনার মূল্যায়ন দেন এবং এই পতনের কারণটা কি? অনেকেই বলছেন যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর যে আচরণ, তার কারণেই পতন হয়, এবং তারা একটি এক্সাম্পলও দিচ্ছেন যে যখনই বাজারে একটু মুভমেন্ট থাকে, ভালো টার্নওভার হয়, তখনই দেখা যায় যে কোনো পার্টিকুলার শেয়ার নিয়ে তদন্ত, এবং তদন্তর নামে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোতে যে ধরনের চিঠি, যে ধরনের কোয়ারি দেয়া হয়, এতেই আতঙ্ক হয়ে ওই সেক্টরে পতন হয়। এবং দেখা যায় যে ভালো শেয়ারগুলোর যখন সম্পৃক্ততা বাড়ে অনেক বিনিয়োগকারীর, তখন ওই সেক্টর যদি ডাউন হয়, তখন কিন্তু এটা পুরো বাজারের উপরে একটা প্রভাব ফেলে। আপনি কি এই যে অভিযোগটা, এটার ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমি দেখি একটু অন্যভাবে। ইটস এ ক্যাশ 22 সিচুয়েশন। আপনার যদি আপনার রেগুলেটরি অথরিটিস যারা আছে, তারা তো তাদের একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি যেটা আছে, যে মার্কেটে যদি কোনো অনিয়ম থাকে এবং কোনো একটা শেয়ার যদি অ্যাবনর্মালি মুভমেন্ট করে, ওটা নিয়ে ওটার কারণটা খুঁজে বের করা, ওটার রিপোর্টিং, ওটার পিছনে কারণগুলি দেখা। সো ওই ধরনের ওটা ঠিক আছে। বাট রিসেন্টলি দেখেছি কয়েকটা, আমি নাম বললাম না, কয়েকটা শেয়ারে যেমন আপনার এক কোয়ার্টারের আর্নিং দেওয়া আছে আপনার বেশ ভালো, এবং দেখা যাচ্ছে ওটার পরে আপনার কিছু ডাইরেক্টররা দে সেলিং অফ দ্য শেয়ারস, এবং পরের সাবসিকুয়েন্ট কোয়ার্টারগুলি দেখা যাচ্ছে যে আর্নিং দিয়েছিল প্রথম ওই পার্টিকুলার কোয়ার্টারে, সেটার সঙ্গে একটা সামঞ্জস্য ওরকম নাই কিন্তু, এবং ওই আর্নিংগুলি অনেক খারাপ ছিল। সো আমার কথা হলো যে দে শুড বি এ সিনক্রনিসিটি। আর্নিংসটা ফট করে পড়ে যায় না, কিন্তু হঠাৎ করে পড়ে যায় না। আপনার এটা সেলস গ্রোথ বা বিজনেস গ্রোথটা, এবং এটার একটা প্যারাডক্স দিয়ে থাকে। আমি ফ্রম দ্য বিজনেস সাইড থেকে বলছি কিন্তু। সো এইসব জিনিসের দিকে আমার মনে হয় আর একটু মূল্যায়ন করা উচিত। এবং এখানে রেগুলেটরি অথরিটি যারা আছে, বোথ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটগং স্টক এক্সচেঞ্জ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আই নো এসএসসি বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এনেছে, যেটা মার্কেটের ট্রান্সপারেন্সির জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়ে গেছে, আমরা দেখেছি। দিজ আর গুড সাইন্স, কিন্তু বাট অ্যাট দ্য সেম টাইম এই দিকগুলিতে একটু নজর দেওয়া উচিত আমার মনে হয়। এবং এটার জন্য যদি বাজার পড়ে, এটা তো অফকোর্স এটার দায়িত্ব তাদের নিতেই হবে। হ্যাঁ, যথার্থই বলেছেন। আমি একটু অ্যাড করি যে আজকে আমাকে এক টপ 10 ব্রোকারের মধ্যে একজন সিইও আমাকে ফোন দিয়েছেন প্রোগ্রাম শুরুর কিছুক্ষণ আগে। উনি বলেছেন ওনার হাউজে 25টা অ্যাকাউন্টের ব্যাপারে তথ্য নেওয়া হয়েছে, এবং উনি আরও একটি বড় টপ 5 ব্রোকারেজ হাউসের এক্সাম্পল দিয়ে বলেছেন সেখানেও প্রায় 23টি অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয়েছে, এবং পার্টিকুলার একটি শেয়ারের মুভমেন্ট ইদানিং হয়েছে সেটির ব্যাপারে। এই ব্যাচেসটা কিন্তু ট্রেড শুরু হওয়ার আগেই কিন্তু মতিঝিল পাড়ায় ছড়িয়ে গেছে, যে এইটির কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আছে। আজকের একটা এফেক্ট এটা পড়েছে কিন্তু এই একই কোশ্চেন আপনাকে করতে চাই। ধন্যবাদ। যেটা হলো রেগুলেটর হিসেবে যে কোনো ইনফরমেশান যদি তারা মনে করে যে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ রেগুলেটরি তারা যেতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে কোনো শেয়ারের প্রাইস হয়তো একটা লেভেলে উঠার পর যখন জেনারেল পাবলিকের পার্টিসিপেশন সেখানে ইনভলভ হয়, তারপরে তখন কিন্তু এই কোয়ারিগুলো এসে যায়। রাইট। তখন তাতে হয় কি, আলটিমেটলি জেনারেল ইনভেস্টররা বেশি এফেক্টেড হচ্ছে। কিন্তু প্রথম সারিতে যারা এটা নিয়ে গেম মেক করলো অথবা আনরুলি করলো, যা কিছু করলো, রেগুলেটররা যদি ওই সময় যদি এই জিনিসটার উপর স্টেপ নেয় টাইমলি, তাহলে কিন্তু জেনারেল পার্টিসিপেশন বা জেনারেল পাবলিকের এফেক্ট কম হয়। তো আমার মতে যে আসলে টাইমলি স্টেপটা নেওয়া উচিত, যখন নেওয়া দরকার ঠিক ওই সময় নেওয়া উচিত। যখন জেনারেল পার্টিসিপেশনটা ইনভলভ হয়ে যায়, তখন যদি স্টেপগুলো না হয়, তখন একটা প্যানিক সৃষ্টি হয়ে যায়। এই প্যানিকের কারণে আসলে মানুষের মধ্যে তখন আতঙ্ক আসে, আতঙ্কের বহিঃপ্রকাশটাই মার্কেটের রিফ্লেকশন। আমি আপনাকে একটু জানতে চাচ্ছি, আপনি তো দীর্ঘদিন ধরে এই বাজারের সাথে আছেন, ওয়াকার ভাই যে কথাটি বলছেন সেটার সাথে মিল রেখে, যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি প্রথম এক কোয়ার্টারে দেখিয়েছে 2 টাকা 52 পয়সা ইপিএস,
তারপরই ওই কোম্পানিটার স্পন্সররা শেয়ার বিক্রি করেছেন এবং অভিযোগ আছে যে বেনামেও আরও 1 কোটি শেয়ার বিক্রি করেছেন। তারপরে কোয়ার্টারে 50 পয়সা ইপিএস এবং এই রিসেন্ট যে কালকে সম্ভবত না পরশু দিন ইপিএস দিয়েছে 74 পয়সা। তাহলে 2 টাকা 52, তারপরে 50, তারপরে হলো 74 পয়সা। এটিতে বিএসসি ডিএসসি কখনো কোনো কোয়ারি করে নাই, কোনো কারণও জানতে চায় না এবং কোনো ব্যাখ্যাও নেই। শেয়ারের দাম কিন্তু অলমোস্ট 20-30% পড়ে গেছে। ঠিক অপোজিটভাবে আরেকটা কোম্পানি, তার দাম ছিল ডিভিডেন্ডের আগে হলো 80 টাকা, তারপরে সে ডিভিডেন্ড দেয় 20% এবং ক্যাশ ছিল মনে হয় 10%, এবং প্রথম কোয়ার্টারে ইপিএস ছিল 2 টাকা 20 পয়সা, এবং 2 টাকা 20 পয়সা অনেক ভালো ইপিএস, কারণ তার ফুল ইয়ারেও ইপিএস কম ছিল, সে রিজার্ভ থেকে ডিভিডেন্ড দিয়েছে এবং সেখানে সে ব্যাখ্যা দিয়েছে যে তার সাবসিডিয়ারি কোম্পানির ইপিএস এটার সাথে যোগ হয়েছে। তারপরে কোম্পানিটার শেয়ারের প্রতি দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের আগ্রহ এবং তারপরে তদন্ত। তাহলে এই দুটো কোম্পানি বাজারে হচ্ছে, যদি অনিয়ম করে দুটোই করেছে, আর যদি না করে তাহলে কেউ করে নাই। এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে কোম্পানিটার ভালো ইপিএস দেখে বিনিয়োগকারীরা কিনেছেন, ডিভিডেন্ড খেয়েছেন বা ডিভিডেন্ড খাওয়ার জন্য কিনেছেন, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আবার বিএসআরএম লিমিটেড নিয়ে অনেক কথা আছে বিএসআরএম গ্রুপের যে অন্য শেয়ার নিয়ে আছে, পাওয়ার সেক্টরের অনেক, এই ডোরিন পাওয়ারের যে তদন্ত হলো ডোরিন পাওয়ার নিয়ে, আপনি টেক্সটাইল সেক্টরের অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর ইপিএস দেখবেন যে, আপনি অলটেক্সের কথা যদি বলি, গত বছর ডিভিডেন্ড দিয়েছে অনেক ভালো ইপিএস, এবছর নো ডিভিডেন্ড এবং ফার্স্ট কোয়ার্টার মাইনাস। এই যে এই সব শেয়ারই কিন্তু বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বেশি। তাহলে এই সব শেয়ারগুলো যখন কিনে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন সাইডলাইনে যেসব বিনিয়োগকারীরা থাকেন তারা কি বাজারের দিকে আবার নতুন করে বিনিয়োগে আগ্রহী হবেন? না, স্বাভাবিকভাবে হওয়ার কথা না। আপনার যেটা স্টেটমেন্ট নিয়ে খুব সুন্দর কথা বললেন, কিন্তু এখানে একটা বিষয় যে কোম্পানিগুলার যে ধারাবাহিক মানে কোয়ার্টারলি যে ইপিএসগুলো আসতেছে, সেখানে যে একটা মানে আমাদের ওয়াকার সাহেব যে এটা বললেন যে আসলে একটা কনসিস্টেন্সি নর্মালি থাকে। ইভেন যদি কারো যদি হিডেন যদি কস্ট থাকে, যেমন অনেক ডেফার্ড ট্যাক্স থাকে, তারপরে প্রিলিমিনারি এক্সপেন্স থাকে যেগুলো অ্যাকাউন্ট ফর করে না, হঠাৎ করে একটা কোয়ার্টারে সেটা করে দিল, এটার কারণে যদি ইম্প্যাক্টটা যে এসে গেলো, যেটা বললেন এর আগের কোয়ার্টারে 2 টাকা ছিল প্লাস 2 টাকার উপর ইপিএস ছিল, তারপর 50 পয়সা, এরপরে 74 পয়সা, এই যে উদাহরণটা আপনি দিলেন, এখানে যেটুকু হোক, এখানে একটা তাদের একটা ভালো ধরনের একটা ডেফার্ড ট্যাক্স ছিল, যেটা একটা কোয়ার্টারে হয়তো তারা এটাকে অ্যাকাউন্ট ফর করতে যেয়ে তাদের ইনকামের উপর এফেক্ট আসলো। কিন্তু তার আগে যে কথাটা বললেন, এখন এই জিনিসগুলো দেখার দায়িত্ব কার? প্রশ্ন হলো সেখানে। এই যে মানে প্রত্যেকটা কোম্পানি তার ইপিএস কোয়ার্টারলি দিবে, ঠিক আছে, দায়িত্ব তো আমরা দেখছি যে নিয়ন্ত্রক সংস্থা দেখছে, কিন্তু এক ভাগ দেখছে আর এক ভাগ দেখছে না। এখন এই যে কথাটা বললেন, এক ভাগ দেখছে আর এক ভাগ দেখছে না, হ্যাঁ, এটা যদি সত্যিকার অর্থে এই বিষয়টা হয়ে থাকে, তাহলে অবশ্যই কনসার্ন অথরিটির এই বিষয়ে অ্যাটেনশন দেওয়া দরকার। কারণ এখন সবার স্বার্থ কি? মার্কেটটাকে ভালো রাখা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা, ওভারঅল ইকোনমিতে কন্ট্রিবিউট করা। এইটা হলো ওয়াকার ভাই যে প্রশ্নটা আমি একই সুরে বলবো, এইসব এই যদি এই ধরনের মিসলিডিং থিংস যদি হয়ে থাকে, তাহলে এইটার একটা অবশ্যই তদন্ত দরকার এবং তদন্তটা এখনই যে আমি যে ইনফরমেশন দিলাম এগুলো সব এটা এখনই করা। আমি একটা রিসেন্টলি একটা প্রোগ্রামে দেখছিলাম যে কোনো একজন কমিশনার বলছিলেন যে এসএসসি হ্যাজ আপনার এনফোর্সিং যে ডিপার্টমেন্ট সার্ভেলেন্সটা, দে হ্যাভ ডিপার্টমেন্ট হ্যাভ অ্যাকোয়ার্ড নিউ সফটওয়্যার টু ডিটেক্ট অল দিস থিংস। তো এইসব জিনিস কিন্তু এইসব জিনিস এখন একটা এনফোর্সমেন্টের সময় এসে গেছে এবং এটা এখনই করা উচিত, বিকজ ইট এফেক্টস অ্যান ইম্প্যাক্ট অন কনফিডেন্স। আমাদের মার্কেটে সবচেয়ে বড় যদি যে একটা থাকে, ইনভেস্টরদের শাই আউট হচ্ছে এই একটাই কারণে, দ্য ওয়ার্ড ইজ কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স ইন দ্য মানি ইন দ্য ক্যাপিটাল মার্কেট। দেখেন ইকোনমিতে কিন্তু এমন কোনো কিছুই হয়নি, কিন্তু আমি জাস্ট বলছি আপনাকে, যখন মার্কেট ক্র্যাশ করে 2011-তে আমাদের জিডিপি ছিল $150 বিলিয়ন, তখন ক্যাপিটাল মার্কেটের সাইজ ছিল 48 বিলিয়ন। অফকোর্স এটা অনেক ফাঁপানো ছিল, যেখানে মানি মার্কেট ছিল অনলি 42 বিলিয়ন। যখন মার্কেট ক্র্যাশের পরে আমরা দেখেছি ক্যাপিটাল মার্কেট ইভেন শুনেছি 13-14 মিলিয়নও পড়ে গেছিলো। বাট এই মুহূর্তে যদি ধরেন, আমাদের জিডিপি ইজ রাইজিং অন 6 to 6.5% a year। এখন আমাদের জিডিপি সাইজ হলো 250 বিলিয়ন। আমাদের ক্যাপিটাল মার্কেট হ্যাজ কাম ব্যাক অ্যান্ড ইটস এখন 40-42 বিলিয়ন ডলার আছে। বাট দ্য ওয়ার্ল্ড আপনার সবচেয়ে বেশি যে
আপনার যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো যে এখানে equity is only $2 billion. সো আপনার ইট শোজ যে আমাদের দেখেন আমাদের ইন্ডিয়াতে যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সঙ্গে আমি যদি তুলনা করি, ওদের জিডিপি সাইজ ইজ 10 times দেন আওয়ার জিডিপি। ওদের ক্যাপিটাল মার্কেট ইজ 68% of their জিডিপি। আমাদের ইজ হার্ডলি অ্যাবাউট 15 to 18%, নাথিং। এখানে আপনার আজকে পেপারে পড়লাম যে গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি এখন এনফোর্স করবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে আনার জন্য এখানে, উইচ ইজ এ গুড নিউজ। বাট এখানে দেখেন আপনার আপনি যদি ক্যাপিটাল মার্কেট দেখেন, আমাদের এখন প্রায় 300-350 শেয়ার আছে। আপনি যদি মাল্টিন্যাশনাল বাদ দিলাম, লোকালি ধরেন আপনার যদি মিড সাইজ টু দি লার্জ এমএনসি লার্জ কোম্পানিজ কর্পোরেট দেখেন, only 2% are listed into the market. এদেরকে আনতে হবে কিন্তু এবার, এবং অনেকে এখানে আসতে চায় না বিকজ এখানে এসে ওরা একটা কথা বলে, অনেকে জুয়ারি বলে, এখানে বলে যে এই মার্কেটটা এখনো স্টিল দিস মার্কেট ইজ স্টিল ইনফ্যান্সি স্টেজ। আমাদের গভর্নমেন্ট যেটা বলছে যে উই আর লুকিং ফর 10% জিডিপি গ্রোথ, একটা ভিশন যেটা আছে গভর্নমেন্টের 2041 সালের মধ্যে ডেভেলপ কান্ট্রি, 2021 সালের মধ্যে ডেভেলপ কান্ট্রির মধ্যে আমরা যাওয়ার যে আমাদের জিডিপি ইজ অলসো এই বছর শুনেছি 7% গ্রোথ, ফ্যান্টাস্টিক। বাট এর থেকে যে এই লুপ থেকে যে আরেকটু উপরে যাবে, আপনি দেখেন ইন্ডিয়াতে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে আপনার যে ইকোনমিক গ্রোথটা এসছে, চায়নাতে ইকোনমিক গ্রোথটা এসছে, ইজ বিকজ অফ ক্যাপিটাল মার্কেট। এখানে এখনও কিন্তু দেখা যাচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কস আর লিডিং into the এইটা কিন্তু it won't take us to that level কিন্তু। তো এই মুহূর্তে যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের যেটা এইটার একটা হ্যাজ টু প্লে এ রোল, অ্যান্ড এই কনফিডেন্স বডির জন্য এখানে আমাদের যে রেগুলেটরি বডি আছে, দে শুড পুট অল দিস ডিভাইসেস। আমাদের যদি আমরা শুনি যে এই সফটওয়্যারগুলো এসছে, দে শুড অ্যাক্ট ইট অ্যান্ড দে শুড অ্যাক্ট রাইট নাও। জি ভাই, এই যে আমরা দেখি তিতাস নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, এবং তিতাসের বিষয়টা হচ্ছে যে এখানে বিএসসিসি বা ডিএসসিসি বলছে যে আমাদের কিছুই করার নাই, আমাদের কথা শুনে না, আমাদের ডাকিনি, অন্য রেগুলেটর করেছে। আবার আপনার একটি ইন্স্যুরেন্স কোম্পানিকেও সাসপেন্ড করা হয়েছিল। তো আমরা সম্প্রতি দেখছি যে বাংলাদেশ ব্যাংক বিএসসিসিকে একটি চিঠি দিয়েছে অ্যাকাউন্টের ব্যাপারে, এবং সেখানে কিন্তু সাথে সাথে বিএসসিসি সব মার্চেন্ট ব্যাংকগুলোকে এই বা ব্রোকার হাউসগুলোকে এই চিঠি অলরেডি দিয়েছে। মানে বিএসসিসির কথা কেউ শুনছে না এই লিস্টেড কোম্পানিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আবার যখন অন্য কেউ বিএসসিসিকে সিদ্ধান্ত দিচ্ছে এনবিআরের ব্যাপারে দেখেছি, সাথে সাথে কিন্তু বিএসসিসি তাদের সাথে আলোচনা না করি সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছে। তো এই বিষয়গুলো যখন বিনিয়োগকারীরা দেখেন, তাহলে বিনিয়োগকারীরা এখানে নিরাপত্তাটা কতটুকু অনুভব করেন যে এখানে তার বিনিয়োগটা সিকিউর? চমৎকার কথা। সেটা হলো রেগুলেটর তো সবাই, বাংলাদেশ ব্যাংকও একটা রেগুলেটর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আর একটা রেগুলেটর, ইদ্রা বলেন তারা আর একটা রেগুলেটর, লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন আছে, তারপরে আদার্স আছে, এরকম অনেক আছে। এখন আমি ইতিপূর্বে সেভারাল টাইমস বলেছি একটা বিষয়, যে এই মার্কেটের স্বার্থে মার্কেটকে ভালো রাখতে হলে ইন্টার রেগুলেটরি বোর্ডের মধ্যে কোঅর্ডিনেশনটা থাকতে হবে, এটা হলো এসেনশিয়াল। আর আপনি একটা যেটা ইম্পর্টেন্ট কথা বলছেন, যখন অন্যান্য রেগুলেটর কোনো চিঠি এখানে দেয়, আমাদের রেগুলেটর বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটাকে উইথ ডিউ অনার দিয়া সেটাকে মানে মূল্যায়ন করার জন্য কনসার্ন যারা পার্টিসিপেন্ট তাদের কাছে পাঠায় দেয়। কিন্তু প্যারালালি যদি তারা কোনো কিছু দেয় অন্যখানে, সেটাকে ওভাবে গুরুত্ব দিচ্ছে না। তার মানে এই জিনিসটা আপনি যে পয়েন্ট আউট করছেন, এই জিনিসটা আমি মনে করি আমাদের যারা রিলেটেড কনসার্ন অথরিটি তারা এই বিষয়টা একটু অ্যাটেনশন দেওয়া দরকার। এক নাম্বার টু, যে বিষয়টা হলো ইন্টার রিলেটেড যে রেগুলেটরি বডি, তাদেরকে আসলে যার অবস্থান থেকে তাকে সেভাবে মূল্যায়ন করা উচিত। যদি সমভাবে মূল্যায়ন না করে, আপনি যেটা বললেন এই যে আমাদের বিনিয়োগকারীরা আস্থার সংকটটা ভুগতেছে, এই কারণে তারা আস্থা হারাই ফেলতেছে। অন্যান্য রেগুলেটর কোনো চিঠি দিলে আমার রেগুলেটর এটাকে প্রপারলি মানে অ্যাকনোলেজ করে, বাট আমার রেগুলেটর কোথাও যদি কোনো কিছু দেয় সেটাকে অ্যাকনোলেজ হয় না। তার মানে আমাদের বিনিয়োগকারী এখানে সাই ফিল করতেছে, শঙ্কা ফিল করতেছে, তাদের আস্থার এখানে একটা সংকট দেখা দিচ্ছে। তো এই বিষয়টাও আমি মনে করি অ্যাটেনশন দেওয়া দরকার। এটাকে কীভাবে অ্যাড্রেস করলে বা আমাদের রেগুলেটরের অবস্থানটা আমরা যদি সত্যিকার অর্থে ঠিকভাবে ঠিক জায়গায় রাখতে চাই, তাহলে কোন কোন জায়গায় সেখানে অ্যাড্রেস করা দরকার, সে পয়েন্টগুলো বিবেচনা আনা দরকার। এটা একটা বিষয়। আর আরেকটা হলো বিনিয়োগকারীদের যে আজকে যেভাবে মার্কেট পড়তেছে, এটার পিছনে অনেকগুলো কারণ, কিছু কারণে ইতিপূর্বে আপনি বলেছেন। আরেকটা হলো কিছু কিছু কোম্পানি ইপিএস
এক্সপেক্টেড লেভেলে আসে নাই, সেটা একটা ইম্প্যাক্ট মার্কেটে আসছে। যেগুলো এসেছে, যেগুলো এক্সপেকটেশনের চেয়ে বেশি এসেছে সেগুলো কেন? সেটা বলতেছি, আপনি মোবাইল যমুনার এক্সাম্পল দেন, আপনি আজকে পাওয়ার সেক্টরে অনেকগুলো কোম্পানির এক্সাম্পল দেন, সেগুলো কেন? আমি বলতেছি কিছু কিছু কোম্পানি অবশ্যই ডেফিনেটলি ভালো আসছে অ্যাজ মানে কম্পেয়ার টু প্রিভিয়াস 10 ইয়ারের তুলনায়, কিছু কিছু কোম্পানি খারাপ আসছে। কিন্তু যেহেতু মার্কেটটা গত কয়েকদিন থেকে ফল ডাউন, মানে বিভিন্ন রিজন, ডাউনটা কেন একটু আগে আপনি নিজে ব্যাখ্যা করছেন, আমার মনে হয় আমি ওই জিনিসটা আবার রিপিট করতে চাইছি না, যেটা আর কি কেমন সেটার কারণে ফল ডাউন একটা হতে। আরটা যেটা বললেন, এখন আমরা শুনতেছি, সত্যমিতে জানি না, যে ইউনিফাইড অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের ব্যাপারেও কিছু কিছু অবজারভেশন সাজেশন চাওয়া হয়েছে, সেটা হয়তো কারোর মধ্যে একটা সংখ্যা কারণ তার মানে হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বর মধ্যে অন্যতম দায়িত্ব বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। এখন আপনার বাইরে থেকে বা অন্যান্য রেগুলেটর যাই করছে, আপনি বিনিয়োগকারীদের কথা চিন্তা নাই করে সাথে সাথে আপনি করে দিচ্ছেন। এই বিষয়ে ওয়াকার ভাইয়ের কাছে আসবো। আমি জাস্ট বলছি, জাস্ট ওনার ভাইয়ের সুর ধরে বলছি, আমাদের মার্কেট ইজ ইমার্জিং মার্কেট, এবং ইমার্জিং মার্কেটের দুটো কম্পোনেন্ট যেটা আছে, আমাদের এখানে মোর রিটেল ইনভেস্টার দেন কর্পোরেট ইনভেস্টার, এক। দুই হলো যে ল্যাক অফ রিসার্চ। আপনি দেখেন যে এই ধরনের সিচুয়েশনে যেটা হয়, আপনার যখন আপনার ধরেন এই ধরনের কোনো একটা গুজব বা রিউমার বা কোনো একটা কথা যদি ছড়িয়ে আসে যে কোনো একটা 2-3টা টপ ব্রোকারেজ হাউসের ক্লায়েন্ট অ্যাকাউন্টে ইয়ে করা হয়েছে, আর অ্যানোমালি যদি দেখা যায় যে আপনার কোম্পানির আর্নিংসের ব্যাপারে, এবং এটা যদি ঠিকমতো এনফোর্স না হয়, সেই আমরা আজকে যেটা দেখছি সেটা হওয়া সম্ভব, বিকজ প্যানিক সেল হচ্ছে, এগুলি প্যানিক সেল হচ্ছে। আপনি দেখেন মোবাইল যমুনা ইজ এ গুড স্টোরি লাইন। আপনি দেখেন তারা কিন্তু সিস্টেম্যাটিক্যালি ইয়ে করছে, এবং ওদের যে আপনার এই বছর দেভ ক্রস দেয়ার থ্রেশহোল্ড, ওরা আপনি ধরেন এবং একটা আর্নিংসের এবং তাদের ইপিএসে এবং ইয়েতে বিজনেস গ্রোথে একটা স্টেডি গ্রোথ এসছে, এবং সামনের বছর একটা ভালো আমরা দেখছি সামনের বছর একটা ভালো গ্রোথ আসবে। হ্যাঁ, আজকে যে পড়ে গেছে শেয়ারটা, আমরা কর্পোরেট ইনভেস্টার্স লাইক আস, আমরা ফান্ড ম্যানেজার, উই সি বাইং অপরচুনিটিস, বাট অ্যাট দ্য সেম টাইম এটা এইরকম একটা আর্নিং ডিক্লারেশনের পরে আজকে এই শেয়ারটা পড়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু দ্যাটস ওয়ান থিং আমি বুঝি না। এখানে একসময় শুনি যে ক্যাশ ডিভিডেন্ড দিলে ওই শেয়ারটা বাড়বে, কিন্তু এবার দেখছি যে কয়েকটা কোম্পানি দেখেছে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরেও, ভালো গ্রোথ দেখার পরেও, ভালো একটা ইয়ার টু ইয়ার আপনার কোয়ার্টার টু কোয়ার্টার আপনার ভালো রেভিনিউ, ভালো গ্রোথ দেখানোর পরও ধরে রাখতে পারছে না। ইউনাইটেড পাওয়ার দেখেন, হ্যাঁ, তো এই ধরনের শেয়ারগুলি ইট ডাজন্ট রিয়েলি মেক সেন্স। কিন্তু আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই এখানে, এই যে বিএসসিসি বা ডিএসসিসি যে তদন্তগুলো করে, আপনি দেখেন যে ইউনিক হোটেল এবং পেনিনসুলা হোটেল, দুটি হোটেলই এখানে তালিকাভুক্ত। তো ইউনিক হোটেল এবং পেনিনসুলা হোটেল কোনটা কি এটা সবাই জানে। পেনিনসুলা ডিভিডেন্ড দিল 10% সম্ভবত ক্যাশ, এবং ওইটা দিল মনে হয় 22%। দেখা যাচ্ছে যে যেটা কম ডিভিডেন্ড দিয়েছে সেটাই কিন্তু 50% বেড়ে গেছে। লোক এখানে কিছু খেলা হয়, আমরা সবাই জানি। এবং আপনি জানেন এই যে বলেন খেলা হয়, তাহলে এটা কেন ধরা হয় না? কেন ধরা হয় যেটা হচ্ছে যে একদম শেষ পর্যায়ে? একটা শেয়ার আমি নাম বলছি না, আপনার গত মাসখানেক আগে আমার কাছে এসেছিল একটা গ্রুপ এসে কথা বলতে, যে কোনো একটা শেয়ার এখন এই লেভেলে আছে, এটা পড়ে যাবে, এখান থেকে আবার 90 লেভেলে এসে আবার 170 লেভেলে চলে যাবে। বাট অ্যাজ এ ফান্ড ম্যানেজার, we are basically managing public fund. We cannot invest into এই ধরনের। আমরা একটা ইনভেস্টমেন্টের আগে আমরা দেখি যে গ্রোথ কীরকম আছে, দেখি আমরা স্টোরি লাইনটা দেখি, ওদের পারফরমেন্সটা দেখি, ওদের বিজনেস গ্রোথ দেখি, আপনার সামনে এবং কোয়ার্টার টু কোয়ার্টার যে আপনার যে পারফরমেন্স, ওগুলো আমরা ইভ্যালুয়েট করি, এবং সামনে তাদের অপরচুনিটি দেখি, ওইটার উপর দেখি, রাদার দেন এই ধরনের রিউমার্স বাট এটা কিন্তু এফেক্ট করছে কি? এবং আমি was quite stunned that few of the major investors have invested into this kind of thing. তার মানে কি, তারা জানে এই শেয়ারটা পড়বে, তারপর আবার বাড়াবে। ওয়াকার ভাই, এই যে আজকে আমরা এখন যে বাজারে যে অবস্থান দেখছি, এখন কিন্তু প্যানিক সেল হচ্ছে। তো প্যানিক সেলের আসলে কারণটা কি? আমরা দেখেছি এর আগে যখন হয়েছে এগুলো, তখন বিভিন্ন কারণ ছিল। এই মুহূর্তে আসলে তেমন মেজর কোনো কারণ নেই। তাহলে কি মানে ভেতরে কেউ কিছু করছে কিনা? যদি তাই করে তাহলে বিএসসিসির তো এই বিষয়টা দেখা উচিত।
অফকোর্স দেখা উচিত, বাট অ্যাট দ্য সেম মানে টাইম আপনি একটা ফান্ড ম্যানেজ করেন, আপনার তো এখন হয়তো টেনশন বেড়ে যাওয়ারই কথা, কারণ মানুষের টাকা আপনি ম্যানেজ করেন। না, আমরা তো আর হুট করে সবসময়ই করি না, অ্যান্ড উই আর লং টার্ম, উই আর নট শর্ট টার্ম। আমরা যে এই ধরনের শর্ট টার্ম প্যানিকে আমাদের ইট ডাজন্ট এফেক্ট আস। উই সি দিস অপরচুনিটিস আর বাইং অপরচুনিটিস। আমরা তো আজকেই কিনবো না, আমরা তো অবজার্ভ করে বাজার দেখে তখন একজন বিনিয়োগকারীর সাথে একটু জি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু ঢাকা থেকে মাসুক বলছিলাম। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আপনার স্টার লুব্রিকেন্টের এরকম ভরাডুবি হলো, এটা ঘটনাটা কি? মানে ভালো ডিভিডেন্ড দিল, গতবার দিল 30%, এবার দিল 100%। গতবারে থার্ড কোয়ার্টার ছিল 16 টাকা, এবার দেখালো 40 টাকা। কিন্তু ফার্স্ট কোয়ার্টার হঠাৎ ওনারা 1 টাকা 80 পয়সা লস দেখা দিলেন। তো লস হতে পারে ব্যবসাতে, আমি বলবো না যে ম্যানিপুলেশন আছে, কিন্তু ঘটনাটা মানে এটা কেন হলো? এই লসটা আবার 400 টাকা করে শেয়ারের দাম পড়ে গেল। তো এটা কাইন্ডলি অফিসের কাছে একটু মানে ক্লারিফিকেশন চাচ্ছিলাম। জি ধন্যবাদ আপনাকে ভাই। এর সাথে একটু অ্যাড করতে চাই, আমরা দেখেছি যে অ্যাপেক্স অ্যাডালসি ফুটওয়্যার এটি মাঝে মধ্যেই খুব ভালোই পেজ দেয়, মাঝে মধ্যে খুব খারাপ দেয়। এবার দেখেছি আমরা প্রথম কোয়ার্টারে এসে দিয়েছে 11 টাকা 70 পয়সা না 73 পয়সা, কিন্তু শেয়ারের দাম 40 টাকা কমে গেল। আমার বিনিয়োগকারী ভাই যে প্রশ্নটা করলেন, আসলে হয়েছে কি, বিভিন্ন কোম্পানির হতে পারে তার ব্যবসা আপস অ্যান্ড ডাউনের কারণে হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে কিছু তাদের হিডেন কস্ট থাকে, যেগুলো তারা হয়তো যখন এটাকে অ্যাকাউন্ট ফর করার কথা তখন না করে পরবর্তীতে করে। সেখানে এখন এই জায়গাটা যে কথাটা বললো, এর আগে আরেকটা কোম্পানির কথা আপনি বলেছেন, তাদের ইপিএসের হিস্ট্রি বলছেন, উনি যেটা বললো এটা। এখন প্রশ্ন যেটা দাঁড়ালো সেটা হলো এই দিকগুলা আমাদের দেখার জন্য আমাদের মনে হয় এই দিকগুলো অ্যাটেনশন দেওয়া উচিত, যে এরা কি ইন্টেনশনালি এই পিএসটাকে একবারে ভালো দেখাচ্ছে, আবার পরবর্তী কোয়ার্টারে খারাপ দেখাচ্ছে কিনা। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি এনামুল করিম ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা ভাই, আমি ওই দুইটা শেয়ার সম্পর্কে, একটা পাওয়ার সেক্টরের কেপিসিএল এবং একটা টেক্সটাইল সেক্টরের মুজাফফর হোসেন স্পিনিং, এই দুটো শেয়ার দীর্ঘদিন ধরেই মানে স্থিতিশীল অবস্থায় আছে। কেপিসিএলটা খুব বাড়েও না, এমনি তো মনে হচ্ছে এরা ডিভিডেন্ড ভালো দিচ্ছে, কিন্তু এই দুইটা সম্পর্কে একটু বলবেন? এই দুইটা জি দর্শক ধন্যবাদ। আসলে পার্টিকুলার কোন শেয়ারের ব্যাপারে আমরা ওইভাবে বলতে পারি না। তারপর আপনি বলেছেন যে এটি স্থিতিশীল আছে, তার মানে বাজার পড়ছে, কোম্পানিটির শেয়ার স্থিতিশীল আছে, তার মানে তো ভালো, পজিটিভ দিক। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই যে ইপিএস এর যে আপস অ্যান্ড ডাউন, যদি এটা বিজনেসের কারণে হয়ে থাকে সেটা মেনে নেওয়া স্বাভাবিক বা মেনে নেওয়া উচিত। আর এটার ভিতরের কোনো ঘটনা আছে কি না সেটা আমার মনে হয় মানে কনসার্ন অথরিটি যারা, তারা এটা খুঁজিয়ে দেখা উচিত। তাহলে হবে কি, এইটা যখন খুঁজিয়ে দেখবে এখানে যদি কোনো ম্যানিপুলেশন হয়ে থাকে বা উইন্ডো ড্রেসিং হয়ে থাকে বা আদার কোনো কিছু যদি হয়ে থাকে, এটা যদি কারেক্টিভ মেজার নেয় অথরিটি, তাহলে বিনিয়োগকারীদের আস্থাটা ফিরে আসবে এবং কনসার্ন কোম্পানিগুলো তখন আর এই কাজগুলো করতে সাহস পাবে না, ভবিষ্যতের জন্য তারাও সংশোধন হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে, বিনিয়োগকারীদের আস্থা আনতে হলে এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। দৃশ্যমান কোনো আমরা পদক্ষেপ দেখছি না এই মুহূর্তে। বাজার কয়েকদিন ধরে পড়ছে, বাজার কয়েকদিন ধরে যখন বাড়া শুরু করে তখন আমরা দৃশ্যমান তৎপরতা দেখি ডিএসসি, সিএসসি এবং বিএসএসসির কোনো ক্ষেত্রে। তো এখন যেভাবে পড়ছে, আমরা কোনো কোম্পানির শেয়ারের দাম কেন পড়ছে একবার একটা স্ক্রলে দেখতে পারলাম না, কিংবা ডিএসসি বা সিএসসির ওয়েবসাইটে দেখতে পারলাম না যে এই কোম্পানির কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল কোম্পানির শেয়ারের দাম কেন কমেছে, কোম্পানি জানিয়েছে কোনো কারণ নেই। এটা কি মানে এটা কি বিনিয়োগকারীরা এই অভিযোগগুলো করতে পারেন কিনা? তারা এখানে কি আস্থাহীনতা আরও এইগুলোর কারণে বাড়ছে কিনা? আমি আগেও বলেছি, এই ধরনের জিনিসগুলি একটা দেয়ার হ্যাজ টু বি সিনক্রনাসিটি থাকা উচিত। যদি কোনো শেয়ার নর্মালি বাড়লে সেটা যদি আপনার তদন্ত করা হয়, একটা শেয়ার যদি নর্মাল ডিক্লারেশন দেয় অ্যান্ড দ্যাট লিডস টু আ ফল, সেটাও দেখা উচিত কেন পড়ছে, কী কারণে পড়ছে, এবং একটা এক্সপ্লেনেশন, সুষ্ঠু এক্সপ্লেনেশন চাওয়া উচিত। এটা দরকার আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বোঝা যে বাজার কিন্তু উঠানামা করবেই, ঠিক আছে? সো আমার মনে হয় এই ধরনের সিচুয়েশনগুলিতে সাম অফ দি আদার্স, যেমন আমাদের সেক্টরে আমি বলবো যে ধরেন যেই আপনি দেখেন যে ফান্ডগুলি আপনার ডিপ ডিসকাউন্টে ট্রেড হচ্ছে আজকাল, তো আপনার কোয়ার্টারলি আপনার ডিক্লারেশন করতে হয়, যেখানে আপনার লিস্টেড অ্যান্ড নন লিস্টেড সমস্ত অ্যাসেট হ্যাজ টু বি ডিক্লেয়ার্ড, এবং উইকলি ন্যাভ ডিক্লেয়ার করতে হচ্ছে। তো এই দুটা কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু বুঝতে পারছে কিন্তু যে একটা ওই ফান্ডটা আপনার
ডিভিডেন্ড দিতে কী ধরনের ডিভিডেন্ড দিতে পারে। সো যেসব আপনি দেখেন যে একটা গত 1-1.5 বছরের মধ্যে দেখেন যেসব ফান্ড কয়েকটা ফান্ড আপনার 8 টাকা 60 টাকা 7.5 টাকা লেভেলে ছিল, ওরা কিন্তু আপনার 10 টাকার উপরে থ্রেশহোল্ডে চলে গেছে বা 10 টাকার কাছাকাছি চলে এসছে। আর যেসব ফান্ডগুলি আপনার 4 টাকা 5 টাকা লেভেলে ছিল তারা কিন্তু 6 টাকা 7 টাকা লেভেলে চলে এসছে। এবং এই ফান্ডগুলি আপনার আর 4-5 বছরের মধ্যে কিন্তু ডিপেন্ডিং অন দি ইস্যু এটা আপনার লিকুইডেশনে চলে যাবে। তো আপনার তো বিনিয়োগকারীরা যদি ওই ধরনের সবগুলি কথা বলছি না, যে আপনার আজকাল দেখলেই বা দেখবেন যে আপনার কোয়ার্টারলির আপনার রিভিউ দেখলেই বুঝতে পারেন ওই ফান্ডে কোন কোন ধরনের অ্যাসেট আছে। আপনি দেখেন স্কোয়ার ফার্মা বা গ্রামীণ ফোন বা এই আপনার মোবাইল জীবনে কিনলে আপনার কিন্তু একটা বিনিয়োগকারী ওই প্রাইসগুলি লেভেলে কিনতে হবে। কিন্তু এই একটা মিউচুয়াল ফান্ড কিন্তু একটা ওয়েটেড অ্যাভারেজ সামষ্টিক সেখানে যদি আপনার এবং এই ধরনের সিচুয়েশনগুলিতে বিনিয়োগকারীরা কিন্তু বেনিফিটেড হয় মোর into invested into such funds that are traded at a much deep discounted level. তারা আপনার এক হচ্ছে ডিভিডেন্ড যদি এখন যদি 7% অ্যাবাভ পায়, সেখানে আপনার দেখেন সেখানে একটা লাভ পাচ্ছে। আরেকটা হলো যে আপনার যদি ক্যাপিটাল গেইনগুলি দেখেন, আপনার কয়েকটা ফান্ডে কিন্তু ডিক্লারেশনের পরেও কিন্তু ফান্ড কমে নেই, বেড়েছে বরঞ্চ। এবং আপনার এই রিটার্নগুলি আপনার কিন্তু খারাপ না, অ্যারাউন্ড 30-35% কিন্তু। সো এই জিনিসগুলি আপনার ইনোভেটিভনেস আনা উচিত। এবং এখানে এই ফান্ডে বিনিয়োগ করলে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরাই কিন্তু উপকৃত হবে বেশি। কিন্তু ফান্ড ম্যানেজারদের প্রতি তাদের যে অনাস্থা তৈরি হয়েছে সেটা না, এটা কিন্তু এখন কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে এসছে, এখন কিন্তু ওই জায়গার মতো নাই যে একটা ফান্ড ম্যানেজার যাচ্ছে তাই ইয়ে করতে হবে। এখন আপনার নতুন রেগুলেশনে আপনার উইকলি 40 থেকে 42টা আপনার রিপোর্টিং করতে হয় আপনার। এখন কিন্তু অনেক একটা সার্ভেইলেন্সের মধ্যে চলে এসছে। কিন্তু অনেক ফান্ড তো এখনো সেই স্টক ডিভিডেন্ডের মধ্যে আরআইইউ দিচ্ছে। আরআইইউর অনেক নেগেটিভিটি আছে, বাট পজিটিভ সাইডও আছে। কিন্তু আপনি দেখেন যে যারা দিচ্ছে, হ্যাঁ, আমি ধরেন পারতপক্ষে আমি ওইটার বিপক্ষে, যেটা হলো যে আমি মনে করি যে উই নিড টু অ্যাজ এ ফান্ড ম্যানেজার উই আর অলসো যেমন আমাদের ফান্ড থেকে আমরা ক্যাশ ডিভিডেন্ড দিব। হ্যাঁ, যেমন আমি বিনিয়োগ করছি, আমি ফান্ড ম্যানেজারকে আমি টাকা দিচ্ছি, বলতে গেলে ইনডাইরেক্টলি যে আমি তার ইউনিট কিনছি, তো সে আমাকে বছর শেষে কি দিচ্ছে, আবার সেই ইউনিট দিচ্ছে, তাহলে আমি কি পেলাম? সবাই দিচ্ছে না কিন্তু তার মানে কেউ দিচ্ছে না। যারা এই জন্য বলেছি যে সব ফান্ডে না, আমি বলছি দেখে বুঝে যেসব ফান্ডগুলি আপনার গ্রোথ পোটেনশিয়াল আছে এবং তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং তাদের তারা একটা ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে। আপনার দেখেন ফর এক্সাম্পল ভিআইপিবির কথা বলছি, হ্যাঁ, তাদের দুটো ফান্ডে কিন্তু স্মল, তাদের ফান্ড সাইজ আছে বোধহয় 200-250 কোটি টাকার মধ্যে। তারা কিন্তু অলরেডি কিন্তু 5 বছরের মধ্যে রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু। সো ইউ জাস্ট ক্যানট সে যে সব ফান্ড ম্যানেজার খারাপ। এই জায়গায় যেটা মিউচুয়াল ফান্ডের যে বিষয়টা আসলে এক পর্যায়ে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড আস্থার সংকট শুরু হয়েছে এবং সেটা এখনও কেটে উঠতে পারে নাই, যার কারণে দেখা যায় যে ফেসগুলোর নিচে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড এখনও ট্রেড হচ্ছে। তো এখানে যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার, যারা এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তো ওনাদের আসলে যে কথাটা বললো, আগে হয়তো কিছু ওনাদের লুফুল ছিল বা পলিসিগত হোক অথবা নিজেদের ইন্টারনাল পলিসির কারণে হোক, যে কোনো কারণে, এখন কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হইতে চলে আসছে। এখন যদি আমরা একটু চিন্তা করি যে শেয়ারটা মিউচুয়াল ফান্ডের ইউনিটটা ফর এক্সাম্পল 60 টাকা, সেটা যদি 10% ডিভিডেন্ড দেয়, ক্যাশ ডিভিডেন্ড উদাহরণ হিসেবে বলি, তাহলে সেটার কিন্তু ইল্ড কিন্তু 14-15 টাকা লেভেলে চলে যাচ্ছে। আর আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইয়ার এন্ডিং জুন, তাহলে জুন হলে যদি কেউ চিন্তা করে ওকে ফাইন মার্চের দিকে সে টার্গেট করবে, তাহলে এদিকে 3 মাস 4 মাস আর ওইদিকে হয়তো তার রেকর্ড ডেট পর্যন্ত সে রাখতে হবে এই টেনিউর। অথবা যদি সে চিন্তা করে আর একটু লঙ্গার পিরিয়ড, 2টা টেনিউর যদি সে এখানে ম্যাচ করতে যায়, তাহলে 15 থেকে 16 মাস বা 18 মাসে সে মোর দ্যান 25% বা 30% কোনোটাতে পেতে পারে।
এইখানে এই জিনিসটা হয়তো অনেকে ক্যালকুলেশন করে না, যার কারণে আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলোর প্রতি মানে এই তাদের এই ক্যালকুলেশনটা যদি করে, আমি মনে করি বিনিয়োগকারীরা খুব সেফ ইনভেস্টমেন্ট এখানে করতে পারে, একটা পজিটিভ দিক। কিন্তু এখন করছে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা কিন্তু এখন প্রচুর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জিনিসটা বুঝতেছে, সেই জন্য আমি মনে করি যারা আমাদের সাধারণ বিনিয়োগকারী তাদেরও কিছু কিছু ইনভেস্টমেন্ট এই খাতে করা উচিত। কারণ এই খাতে করার মানে কি, তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে তাদের রিস্কের কি শোল্ডারটা দিয়ে দিচ্ছে। কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের ভালো R&D আছে, তারা যদি প্রপারলি R&D ইউটিলাইজ করে তারা যদি ইনভেস্টমেন্ট করে 10টা 20টা কোম্পানির শেয়ারে ভালো দেখি, তাহলে সেখানে রিস্কটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা অ্যাটেনশন দেওয়া উচিত। আসছে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মনি মানিকগঞ্জ থেকে বলছি। জি বলুন। হাতিফ ভাই, এই আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে একটা কোম্পানি আমাদের শেয়ার বাজারে আছে যে ডিভিডেন্ডের উপর 25,000 টাকা রিবেট আছে, ট্যাক্স রিবেট আছে, ওইটা কখনোই মানা হয় না। আমি 50 টাকা পেলেও আমার উপরে 15% ট্যাক্স কাটা হয়। আর একটা হচ্ছে আপনার ওই যেটা করলো এই আপনার সব জুন ক্লোজিং, যেহেতু ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিং দুটাই থাকছে, তাহলে মাঝামাঝি এই কিছু কোম্পানিকে কেন এই 18 মাসের একটা হজবরল করলো, এটা বুঝতে পারলাম না ঠিক। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। দুটো প্রশ্ন এটা অ্যাকচুয়ালি ইউনিফর্মিটির জন্য করা হয়েছে, কিন্তু আই ডোন্ট সি এনিথিং রং ইন ইট। আপনার কারণ আগে দেখতাম যে মাল্টিন্যাশনালগুলো তো হচ্ছে না, না ওটাকে এখন এটা বাইরে রাখা হচ্ছে। বাট আগে দেখতাম যে কোনো কোম্পানি জানুয়ারি দিচ্ছে, ফেব্রুয়ারি দিচ্ছে, মার্চে দিচ্ছে, এটা একটা ইউনিফর্ম করার জন্য। এটা হয়তো ইনিশিয়াল এফেক্টটা তো করছে না। জি, ব্যাংক এবং ব্যাংকের রিলেটেড যে সাবসিডিয়ারি কোম্পানিগুলো তারা ব্যাংকের সাথে ম্যাচিং করে, অর্থাৎ ডিসেম্বর ইয়ার এন্ডিং থাকতেছে, কাউকে ডিসেম্বরে করছেন, মাল্টিন্যাশনাল গুলোকে ছাড় দিচ্ছেন, তাহলে কিছু কোম্পানিকে আপনি এটা প্রাথমিক একটা ইনিশিয়েটিভ, এটা একটা প্রাথমিক ইনিশিয়েটিভ, এটা পর্যায়ক্রমে এটা হয়তো ইউনিফর্মিটি চলে আসবে। আমরা যদি দেখি শেয়ার মার্কেটে আমাদের কোনো শেয়ারের ফেস ভ্যালু ছিল 1000 টাকা, কোনো শেয়ারের 100 টাকা, কোনো শেয়ার 10 টাকা, সেটা ইউনিফর্মিটি আসছে না, জাস্ট একটু সময়ের ব্যাপার। ঠিক একই রকম এখানে ইউনিফর্মিটি চলে আসবে। এইটার সুযোগটা কারা নিচ্ছে? আমি একটা এক্সাম্পল দিই। একটি কোম্পানি, একটি টেক্সটাইল কোম্পানি, সে 14 সালে ডিভিডেন্ড 15 সালে দিল। 15 সালে দেওয়ার পরে 15 সালে সেটা আসলো আপনার 15 ডিসেম্বরে ক্লোজ, সে 16তে প্রথম দিকে দিল, মার্চ এপ্রিলে মনে হয় দিল। সে কিন্তু জুন ক্লোজিং এর কারণে সেই ডিভিডেন্ডটা সে আর পরিশোধ করে নাই, ক্যাশ ডিভিডেন্ড। জুন ক্লোজিং এরটা সে হইলো এই অক্টোবরে এসে আবার সে ডিভিডেন্ড দিল, আগেরটা কিন্তু পায়নি। অক্টোবরে এসে ডিভিডেন্ড দিয়ে সে ডিসেম্বরে রেকর্ডেড রাখলো, আর জানুয়ারিতে রাখলো আপনার এই সে এজিএম। তাহলে ফেব্রুয়ারিতে যে ডিভিডেন্ড পাবে মানে 2.5 বছরের একটা ফ্যাক্ট। এটা তো ফার্স্ট টাইম একবার হচ্ছে, যখন মানে জাস্ট জুন ক্লোজ এই বছরের ধরন হলো, এর পরবর্তীতে আর এই সমস্যাগুলো হবে না, শুধু প্রথমবারই এই সমস্যাটা হচ্ছে। এবং আমি প্রথমবারই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। আমি যতদূর জানি এটা নিয়ে, এটা বোধহয় এসএসসি নিয়ে কাজ করছে এটার উপরে, আমি যেটা শুনেছি। সো উইল ওয়েট ফর, উই হ্যাভ টু ওয়েট ফর। আপনি যেটা বলছেন যে এই সবগুলোকে এক জায়গায় নিয়ে আসা, একই সময় নিয়ে আসা খুব ভালো, কিন্তু যে যতটুকু ক্ষতিগ্রস্ত হলো সব কিন্তু এই বিনিয়োগকারীরা। আপনি যাদেরকে বলেন সবসময়, আপনারা যেটা বলেন যে শেয়ার ধরে রাখো, ডিভিডেন্ড খাও, কিন্তু ডিভিডেন্ড যারা নিল তারা কিন্তু এই যে এরকম অনেক কোম্পানি আছে। আমার এই মুহূর্তে যেটি মনে পড়েছে যে 2 বছর 3 মাস হয়ে গেল কোনো ডিভিডেন্ডই পাইনি। দেখুন এখানে 300 থেকে 350 কোম্পানিতে আছে, কোম্পানির মতো আছে লিস্টেড। সবগুলো কি ভালো? নো, এটা অফকোর্স দেখা উচিত। আমরা যেমন আমাদের ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম 25 স্টক, ভালো খারাপ সেটা থাকতেই পারে, সবাই প্রফিট করতে আসে। মালিক যদি, উদ্যোক্তারা যদি মনে করে এখান থেকে আমি বেশি পরিমাণ নিতে পারবো অনিয়ম করে, তাই হচ্ছে, কিন্তু দেখার দায়িত্ব তো কারো না কারো আছে। নো, we are much better off than what we were in 2010-11. I think we all agree with it. এটা একদিনেই ঠিক হয়ে যাবে না, বাট আই থিঙ্ক উই আর ইন দ্য রাইট ট্র্যাক। এবং এটা আমি মনে প্রাণে সেটাই বিশ্বাস করি। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অ্যাকচুয়ালি সাধুবাদ দেওয়া উচিত। হ্যাঁ, সবসময় and you have to also see you have to also consider the bureaucracy also, the bureaucratic red tape. এবং সব কিছু একসঙ্গে একদিনে হাসিল করা যাবে না কিন্তু। বাট they have enforced এখন যে নতুন যে আইপিও ইস্যু রুল রেগুলেশন, আমি যতটুকু পড়েছি, আই থিঙ্ক আই সি আ লট অফ গুড থিংস ফর দিস। আপনার ধরেন এবং বিপি আপনার তারপর আপনার ফাইন্যান্সিয়াল রিফর্ম অ্যাক্ট যেটা এসছে, দিস আর অল গুড থিংস। হয়তো এটার আপনার ইম্প্যাক্টটা দেখতে হয়তো সময় লাগতে পারে, বাট আই থিঙ্ক উই আর মাচ বেটার অফ
than what we were in 2010 or 2011. জি, ওয়াকার ভাই যেটি বললেন বিএসসিসি অনেক কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে বিএসসিসির ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে অনেক কথা বলেছি, তারা চেষ্টা করছেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা আছে। তারপরে প্রথম যে দায়িত্ব যাদের ডিএসসিসি তাদের দিকে কিন্তু আঙুলটা বেশি যাচ্ছে এবং এই কারণেই বিএসসিসির উপরে প্রশ্নটা উঠছে। আপনি 30 সেকেন্ডে যদি বলেন। হ্যাঁ, এটা হলো বিএসসিসির রুল নিয়ে কেউ মানে সবাই সন্তুষ্ট, মানে একটা মার্কেটে সত্যিকার একটা ফ্রেমে দাঁড় করানোর জন্য যে স্ট্রাকচার, এই জিনিসগুলো ইতিমধ্যে হয়ে গেছে। এখন যেটা বললেন সিএসসি ডিএসসির যে বিষয়গুলা, যে মানে সময়মত তারা হয়তো তাদের যে সার্ভিলেন্স বা কোয়ারিগুলা না করে অসময় করে, বা যার প্রতি করার কথা তাকে না করে যার অযাচিত অন্যকে করে, যে প্রশ্নগুলো আপনাদের তরফ থেকে এসলো বা বিনিয়োগকারীর তরফ থেকে আসছে। হ্যাঁ, এই জায়গাটা যদি আমাদের বিএসসিসি যদি অ্যাটেনশন দেয় তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা আরও অনেক গুণ বেড়ে যাবে এবং যারা সংশ্লিষ্ট ডিএসসি বলেন সিএসসি বলেন তারাও আরও এই ব্যাপারে যত্নবান হবে। ওয়াকার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।